গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকালে উঠে এখান থেকে আজকে দিনটা শুরু করলাম। হেল্পিং হ্যান্ডে কেউ আসবে না, সব দিনের অনেক সারাদিনের অনেক কাজ রয়েছে, সবটা সারতে হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট। তো আজকে ভাবলাম এই ছাদে বসে বসে এইখানটায় বসে চাটা খাই। এই ছাদের মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে আর গাছগাছালিদের মধ্যে পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে চা খাবো। যদি সোফা রয়েছে, সোফাগুলো সব এনগেজ রয়েছে, তো সেই জন্য এখানে বসার জায়গা রয়েছে। এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল জল ঢোকে বৃষ্টির সময়, ছাদ ঢোকে, সেই জন্য। তো এটা বসারও কাজ হয়। আর ওপরের ছাদে না বসার জায়গা নেই, আর রোদ উঠে গেছে, তাই এখানে বসেই চাটা খেয়ে নিই। আর এইটা রয়েছে, ভাই দিয়ে দিয়েছি মিনুকে, মিনু নিয়ে যাবে, তার আগে এখানে রেখেছে এটা। চলো চাটা খেয়ে নিই। দেখো ঠাকুরের আসন পরিষ্কার করে গোপুদাদাকে তুলে স্নান করিয়ে গোপুদাদার ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। আর আসনটাকেও আমি একবারেই পুরোটা পরিষ্কার করে দিই, তারপরে পুজো দিই। আবার যখন পরে পুজো দিই স্নান করে, তখন ফুল টুল দিয়ে পুজো দিই, আমি দিই বা দিদি দেয় পুজো দিই। আমি শিব ঠাকুরের মাথায় রোজই জল ঢালি, বাড়িতেও ঢালতাম, এখানেও ঢালতাম। এই শিব ঠাকুরটা তো আমাকে আমার এক দিদি দিয়েছে, কারণ এখানে আমার শিবলিঙ্গ ছিল না। এখানে এই বাবা বড় কাছারির ফটো, এখানে পুজো করতাম। তো যেহেতু ওখানে ঢালতাম, আমার দিদি বললো ভালো ঢালা, সেই জন্য। আর মনটাও খুঁতখুত করতো ওখানে, যেহেতু রোজ জল ঢালতাম। দেখো একদম পরিষ্কার করে দিচ্ছে। আর এই দেখো এই ফটোটা স্বামীজি, শারদা মা আর কৃষ্ণদেবের ছবিটা দিদি এবার বেলুর থেকে নিয়ে এসেছি, কারণ আগের ছবিটা নষ্ট হয়ে গেছিল। কি সুন্দর হয়েছে না ছবিটা। আর এই যে দিদির গুরুদেবের ছবি, যেখানে আমার গুরুদেবের ছবি। চলো এবার গিয়ে অন্য কাজ সারি। দেখো হেল্পিং হ্যান্ডরা তো আসছে না, তাই জন্য মেয়ে একটু হেল্প করে দিচ্ছি। বিছানা এগুলো মেয়েই তুলে দিচ্ছে, দিয়ে ঘরটা গুছিয়ে দেবে বললো। তো একদিকে ভালোই হয়েছে, আমাকে আর এদিক দেখতে হবে না। তো আমি চটপট গিয়ে ব্রেকফাস্টটা রেডি করে নিই। দেখো এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। মেয়ের ব্রেকফাস্টে আছে ব্রেড, পিনাট বাটার আর জ্যাম। এক সাইড পিনাট বাটার, এক সাইড জ্যাম দিয়ে এটা টোস্ট করে দিয়েছি, এটাই মেয়ে খাবে ব্রেকফাস্টে বললো। আর দাঁড়াও আমার ব্রেকফাস্টটা দেখাই। আমার ব্রেকফাস্টে আছে ওই হানি আমন্ড যে কর্নফ্লেক্সটা হয় সেটা, আর চা। আর দিদি আসলে, দিদি ফুল আনতে গেছে, ফুল এনে আসলে তারপরে দিদি বলবে কি ব্রেকফাস্ট করে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। দেখো মেয়ে সুন্দর করে আজকে গুছিয়ে দিয়েছে, আমিও কিছুটা ওকে হেল্প করেছি। তো বাইরে গিয়ে থাকবে, আস্তে আস্তে করে অভ্যাস করছে। মোটামুটি ঠিকঠাকই হয়েছে, অনেকটাই পরিষ্কার হয়েছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো আমি স্নান টান করে পুজো সেরে এখন রেডি হয়ে গেছি, শপে যাবো, শপ ওপেন করবো। একদম মানে একটু দেরি হয়ে গেছে, তাই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো সঙ্গে থাকো, আমি গিয়ে শপটা ওপেন করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। পুজো টুজো সব সারা হয়ে গেছে, অল্প সামান্য রান্নাও করলাম, এই করতে করতে দেরি হয়ে গেল। চলো সঙ্গে থাকো। একবারে না ব্যাগপত্র গুছিয়ে নামছি, নিয়ে নিচে রাখি, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। মেয়ের আজকে ডক্টর দেখানোর আছে। তো এই ব্যাগটা, যেটা আমার সাইড ব্যাগ, মেয়েকে জিজ্ঞেস করবো এটা নিয়ে যাবো কিনা। যদি মেয়ে না বলে তাহলে চেঞ্জ করবো, এই জন্য একবারে রেডি হয়ে তারপরে নামছি। দেখো এখন চলে এসেছি শপে, শপে এসে শপটা ওপেন করে নিয়েছি। করে শপে দিদির সেন্টারের দিকে দুদিকেই পুজো করে নিয়েছি। করে এখন বসে রয়েছি, একটু গোছগাছও করে নিলাম শপটা। তো আর তারপরে এরপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে সময় মতো বেরোবো বিমলদা আসলে। বিমলদা আসবে 2টো নাগাদ। তারপরে অ্যাপেলোতে যাবো, মেন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ওখান থেকে দেখিয়ে এসে আবার ডেন্টিস্টের কাছে রাত্রিবেলা 8:30 অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেখানেও যাব। তো আজকে এই হসপিটাল আর ডাক্তার এই করেই কাটবে। তো চলো সঙ্গে থাকো। দাঁড়াও তোমাদের তো আরেকটা জিনিস দেখানোই হয়নি, দেখো
কি সুন্দর লাগছে ঠাকুরের আসনটা, তোমাদের দেখাই। এই দেখো কি অপূর্ব যে লাগছে দেখতে, কি সুন্দর ফুলগুলো ফুটেছে না, এগুলো সব আমাদের গাছের ফুল। তো আমি তো আর ছাদে যাওয়ার সময় পাইনি, দিদি ছাদে গেছিল, ওই ফুল তুলে এনেছে। এগুলো দিয়ে ঠাকুরের আসনকে গুলো সাজিয়েছি। কি যে ভালো লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে। আজকে প্রচুর কাজ ছিল, হেল্পিং হ্যান্ডরা তো কেউ নেই আজকেও, সেই জন্য আর ছাদে যাওয়ার সময় পাইনি। চলো এবার ওপরে যাব, ওপরে গিয়ে লাঞ্চটা সেরে নেবো, কারণ বিমলদা চলে আসবে, তখন আর লাঞ্চ করা হবে না। আর লাঞ্চটা সেরে নি। দেখো আমাদের আজকে লাঞ্চে কি রয়েছে তোমাদেরকে দেখাই। আজ সবজি দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, মোচার তরকারি, আর কাতলা মাছ রয়েছে, কাতলা মাছ দিয়ে ঝোল করেছি একদম। আর রয়েছে তার সঙ্গে আমের চাটনি করা ছিল, সেই চাটনিটা নিয়ে বসেছি। আর কিছু পাঁপড় ভেজে বক্সে করে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে। এই দিয়ে আমরা লাঞ্চটা সারবো। চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই, কারণ আমাকে তো বেরোতে হবে মেয়েকে নিয়ে। আমি আগে মেয়েকে খাওয়াবো, তারপর নিজে খাবো। চলো সঙ্গে থাকো তোমরা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, নিচে চলে এসেছি। এসে একটু বসেছিলাম, তারপরে বিমলদা ফোন করলো যে বিমলদা চলে এসছে, আমাদের বেরোতে বললো। তা এখন বেরোই। সমস্ত কিছু ব্যাগ ট্যাগ আগেই তো গুছিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। কারণ আগে থেকে গুছিয়ে না না নিলে না এটা ওটা ভুলে যাবো, ডক্টরের কাছে যাবো তো খুবই প্রবলেম। তাই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। চলো এবার বেরোই, তোমরা সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমরা অ্যাপোলোতে পৌঁছে গেছি। আস্তে আস্তে না আর কিছু ভিডিও করা হয়নি, কারণ আস্তে আস্তে ডিসিশন নিলাম যে মেয়ে যে ডক্টরের আন্ডারে নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছিল, ওনার কাছে একবার দেখিয়ে নেবো, কারণ দুদিন ধরে বুকটা ব্যথা করছে, জ্বর জ্বরও আসছে। তারপরে শ্বাসেও আওয়াজ হচ্ছে। সেই জন্য সময় থাকতে থাকতে ভাবলাম দেখিয়ে নিই। তাই ডক্টর অরিন্দ্র মুখার্জির কাছে নাম লিখিয়ে রেখে এসেছি। আর এখন আরেকজন যে ডক্টর আছেন ওনার কাছে চেক আপ করে তারপর ডক্টর অরিন্দ্র মুখার্জির কাছে যাব। চলো পরপর সব ডক্টরের চেক আপ গুলো হোক, তারপর কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ডক্টর তো দেখিয়ে বেরিয়ে এসেছি। মাঝখানে তার ভিডিও করার অবকাশ ছিল না। তো মেয়ের শরীরটা সত্যিই বেশ খারাপ। কি হয়েছে না হয়েছে পুরোটা ডিটেলসে তোমাদেরকে পরে বলবো। এখন আমি একটু আমার যাদবপুরের বাড়িতে যাব, কারণ ওখানে মেন নিউমোনাইজারের মেশিনটা আছে, ওখানে নিউমোনাইজ করতে হবে। বাকিটা ডিটেলসটা কি হয়েছে না হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তারপরেও তো আবার 8টার সময় ওর ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আর এই এখন আর রাস্তায় কি জ্যাম, ওই জন্য টেনশনে রয়েছে যাতে টাইম মতো পৌঁছাতে পারি। আর আজকে তো শপে বসতেই পারলাম না, ওপেন করেছি ঠিকই, ওই প্রথমে কিছুক্ষণ সময় ছিলাম, তারপরে আর শপে থাকতেই পারলাম না। তো ডক্টরের কাছে নিয়ে আসাটাও জরুরি ছিল, সত্যিই খুব জরুরি ছিল। এরপরে না হলে অনেক বড় আবার একদম মানে অনেক বড় বাড়াবাড়ি হয়ে যেত আর কি, খুবই বাড়াবাড়ি হয়ে যেত, ডক্টররা সেটা বললেন। চলো আস্তে আস্তে বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার ডেন্টিস্টের কাছে দেখিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এমনই হয়েছে জানো তো, এমন তো ডক্টর এই ডক্টর ওই ডক্টরের কাছে ঘুরে ঘুরে সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, আর জল ছিল সঙ্গে, আর কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেইটাই আমি আর মেয়ে শেয়ার করে খেয়েছি। 1 কাপ চাও খাওয়া হয়নি, জানো মাথা একদম ছিঁড়ে যাচ্ছে। জানি না আর কখন সময় হবে, চা খাওয়ার সুযোগ হবে নাকি। তো চলো সঙ্গে থাকো। মানে জ্যাম যেন আজকেই যেন যত রাজ্যের জ্যাম রোজই থাকে, কিন্তু দেখবে যেদিন তাড়া থাকে সেদিনই মনে হয় যেন অল্প একটু অত অনেকটা দূর মনে হয়, অনেক বেশি পথ মনে হয়। আর এখন তো আজকে তো আছি অনেকটাই দূরে রয়েছি, আমাদের বাড়ি থেকে তো সল্টলেকের অ্যাপেলোটা অনেকটাই ডিস্টেন্স। ওই দেখো আইটিসি সোনার বাংলাকে ক্যামেরা বন্দি করেছি গাড়ি থেকে, কি ভালো লাগছে না, ভীষণ সুন্দর লাগছে দেখতে। সিগনালে দাঁড়িয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে, হঠাৎ করে চোখে পড়লো আমার, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি ভালো লাগছে, কার কার কেমন লাগছে যে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আমার তো ভীষণ ভালো লাগছে, কি সুন্দর যে লাগছে রাতের বেলা দেখতে। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের বেলা আরেক রকম সৌন্দর্য। চলো আর বাড়ি যাই, বাড়ি পৌঁছাই, বাড়ি পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হবে।
দেখো এই সবে বাড়ি পৌঁছালো, সারাটা দিন কেটে গেল একদম হসপিটালে, বলো। মানে আর একদম ভালো লাগছে না। তো যাই, এখন ডেন্টিস্টের কাছে নাম লেখানো আছে, ডেন্টিস্টের কাছে ওকে নিয়ে যাই। নিয়ে গেলে দেখি, দেখে কি বলেন, কবে আবার সিটিং এর সব ডেট দেন, সেগুলো নিয়ে আসি, কারণ অনেকগুলো দিন চলে গেছে। চলো বেরোই। দেখো চলে এসেছি ডেন্টিস্টের কাছে, এসে বসে আছি। মেয়েকে ক্যাপ দিয়েছে, ক্যাপ পরে নিয়েছে। তো যখন নাম ডাকবে তখন যাব। আজকে এই হসপিটাল আর ডাক্তারখানা ঘুরতে ঘুরতে না একদম ভীষণ ক্লান্ত। তার মধ্যে নিজেদের একটু আহ, ভালো রাখার, হাসি খুশি রাখার চেষ্টা করছি। ওকে, ও তো ভয়ই অস্থির যে আবার দাঁতে খোঁচাখুচি হবে, দাঁতের যন্ত্রণা হবে। তাই একটু ওকে ভোলানোর জন্য একটু নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছি। চলো, তো ডাক্তারবাবু দেখলে কি বলেন সবটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখো এখন চলে এসেছি বাড়িতে, প্রায় 11টা বাজে। এই সবকিছু কমপ্লিট করে এতক্ষণে বাড়ি আসলাম। এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব, করে ফ্রেশ হয়ে গপু দাদাকে খেতে দিই, গপু দাদাকে একে শয়ন দেবো। আজকে অনেকটাই রাত্রি হয়ে গেল, কিন্তু কি করব বলো, সারাটা দিনই তো বাইরে আজকে। ওই জন্য গপু দাদার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিয়েছি। তারপরে চলো খাওয়া দাওয়া করবো, কারণ আজকে একদমই কিছুই খাওয়া দাওয়া, চা খাওয়া কিছুই হয়নি। করে তারপরে নিচে যাব, নিচে গিয়ে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। এখন নিজে ফ্রেশ হয়ে গপু দাদাকে খেতে দিয়ে শয়ন দিয়ে দিয়েছি, আর নিজেরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দেখো উম, কত ওষুধ, দেখো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে 3 রকম ইনহেলার, দিনে 3বার করে নিবুলাইজার, প্লাস তোমার 3-4 রকম ওষুধ খাওয়ার জন্য দিয়েছে। এতটাই উম গাড়িয়ে গেছে না ব্যাপারটা, এখন না নিলেই নয়। আর ডাক্তারবাবু বারবার করে বলে দিয়েছেন 2-3 দিনে যদি না কমে তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে। আর ডাক্তারবাবুকে আমি এটাও বললাম যে এখন তো পরীক্ষা চলছে, ওষুধ দিয়েই ম্যানেজ করা, মানে যাতে কমানো যায়। কারণ হসপিটালাইজড হওয়া তো এখন একেবারেই সম্ভব না, ফাইনাল পরীক্ষা। আর তোমরাও একটু প্রার্থনা করো মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। দেখো আসলাম ডাক্তার কাছ থেকে, ওষুধপত্র নিয়ে আসলাম, নিয়ে এসে ফ্রেশ হয়ে গপু দাদাকে খেতে দিয়ে, গপু দাদাকে শয়ন দিয়ে, তারপরে নিজে খাওয়া দাওয়া করে এখন নিচে আসলাম। এটাকে সবটাকে বন্ধ করব। তো আজকে তো সারাদিন শুধু হসপিটাল আর ডাক্তার, হসপিটাল আর ডাক্তার, এই কাছে ছোটাছুটি করতে হলো। তো মেয়ের একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপেলোতে। তো অ্যাপেলোতে যাচ্ছি যখন, ও কয়েকদিন ধরেই বলছিল যে ওর বুকটায় ব্যথা করছে, আর শ্বাস নিতে গেলে সাই সাই করে শব্দ হচ্ছে। তা আমি অতটা গুরুত্ব দিইনি, বুঝতে পেরেছি যেরকম ঠান্ডা লেগেছে। কিন্তু যাই হোক, ওর বলাতেই একটু গড়রাজি হয়ে, তাও বললে তো না করতে পারি না, গড়রাজি হয়েই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। প্রচুর সময় লেগেছে হসপিটালেই, প্রচুর মানে 6-7 ঘন্টা ওই হসপিটালেই আমাদের যাতায়াত সব মিলিয়ে কেটে গেছে। 6-7 না, হ্যাঁ 5-6 ঘন্টা কেটে গেছে। তো যাই হোক, ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ভাগ্যিস। ডাক্তারবাবু বললো যে বেশ বেশ ভালো রকম গাড়িয়েছে ব্যাপারটা, মানে আর 4-5 দিন দেরি হলে আবার হসপিটালাইজড করতে হতো ওকে। সত্যি সত্যিই কষ্ট হচ্ছে। তো প্রচুর ওষুধ দিয়েছে, তোমাদের দেখালাম সেটা। 3-3খানা ইনহেলার দিয়েছে, নিউরাইজার করতে 3বার নিউরাইজার করতে দিয়েছে দিনে। তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ, আরো খাওয়ার ওষুধ আরো দিয়েছে। তার মানে কি বলবো, আর মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে পরীক্ষা চলছে এখনো মেয়েটা সুস্থ নয়, পুরোই কিছু না কিছু, কিছু না কিছু লেগেই আছে। কি পরীক্ষা দেবে আর কি করবে সেটাই ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, এখনো নেবুলাইজার দিচ্ছে, তোমাদের তো দেখালাম। সেট করে দিয়ে ওকে আসলাম, কারণ তো কালকে একটু মুখের মাস্কটা পাল্টাতে হবে, মুখের মাস্কটা এটা ঠিক কাজ করছে না। তো এগুলো তো আর দেখে নেওয়ার উপায় থাকে না। আগের বার যে যখন হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে যে ডক্টর প্রাইভেট চেম্বারে দেখিয়েছিল, তখন উনি ওখানে বসিয়ে যেটা দিয়েছিল, ওখানে নেবুলাইজার করে তখন মাস্কটা দিয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে বাড়ি থেকে মেশিনটা, ওই বাড়ি থেকে মেশিনটা নিয়ে আসলাম, ওই বাড়িতে ছিল মেশিনটা। তাই আমি ভাবলাম যে ওর মধ্যে তো মাস্ক আছে, আর মাস্ক লাগবে না, কিন্তু এই মাস্কটা ফিট করছে না ঠিকঠাক মতো করে, কাজ হচ্ছে না। তো যাই হোক, ওটা দেখি কালকে যদি আনাতে পারি। তো যাই হোক, এই নিয়ে মনটা খুব ভারাক্রান্ত। তারপর দাঁতের ওখানেও গেলাম, তারপরে ডেন্টিস্টের কাছে। তো আজকে দেখে চেক করে দিলাম, আবার নেক্সট থার্সডেতে একটা আছে সেটিং। তো সেই নিয়ে চারিদিক দিয়ে না আমি একদম পুরো জর্জরিত, একদম মনটাও ভালো লাগছে না একদম। চারিদিকে টেনশন, মানে কোনো কিছুতে, মানে এগুলো থেকে যেন বেরোতেই পারছি না। একটু মানে এক পা এগোচ্ছি তো
10 পা পিছিয়ে যাচ্ছে, কি আর বলবো। সেই জন্য এমনিতেই টেনশন আছে, মেয়ের পরীক্ষা, ফর্ম ফিল আপ, ভর্তি, এগুলো সব নিয়ে কি হয় না হয়, তার মধ্যে শরীরটা সঙ্গ দিচ্ছে না। তো ওর তো একদমই ইচ্ছা নেই যে এখানে পড়াশোনা করবে, বাইরে যাবে। তো আমারও ওর সঙ্গে একমত, আমারও ইচ্ছা নেই ওখানে থেকে পড়াশোনা করুক, বাইরে গিয়েও, কারণ বাইরে অপশনটা অনেক বেশি। তো কি করে কি করবে এখন মাথায় আসছে না। তো এরকম যদি শরীর সুস্থ না থাকে তাহলে কিভাবে দৌড়াদৌড়ি করে যাব, আমার পক্ষে কিভাবে সম্ভব, এই নিয়ে ভীষণ বিশাল একটা চিন্তায় আছি। তো যাই হোক, সেই জন্য আজকে মানে যতটা পেরেছি ততটা করেছি। সব জায়গাতে হসপিটালের ভেতরে বলো নানান রকম টেনশন থাকে, তো সবসময় করাটা সম্ভব হয়ে ওঠে না, তাও যতটুকু পেরেছি করেছি। যাই হোক, যখন ও যাওয়ার সময় না গাড়িতে আমাকে বলছিলাম একটু টেনশনে পড়ে বা একটু রাগ হয়ে বলছে, ও অল্পতেই খুব ভয় পেয়ে যায়, খুব মানে ডাক্তারের উপর নির্ভরশীল। আর আমার তো প্রচন্ড ডাক্তারের ভীতি, সেই জন্য আমি চট করে খুব একটা যেতে চাই না, কিন্তু সত্যি সত্যিই প্রয়োজন ছিল। দেখা যাক এখন ওষুধপত্রগুলো দিক, ডাক্তারবাবুকে জানাতে বলেছে 2-3 দিনে ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি, না হলে আবার তখন হসপিটালের কথা চিন্তা ভাবনা করতে হবে। ওই জন্য মনটাও খুব খারাপ হয়ে আছে। যাই হোক, তাই এইটাই সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বলাটা হয়ে ওঠেনি, একটু বলতে গেলে, এসব কথা বলতে গেলে তো সময় নিয়ে বসে রাস্তায় ঘাটে তো এত সব কিছু বলা যায় না। তাই ভাবলাম যখন ভিডিওটা এন্ড করবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এক ডক্টরের কাছ থেকে বেরোচ্ছি, আরেক ডক্টরের কাছে ঢুকছি, আবার দৌড়াতে দৌড়াতে এসে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে আবার গেলাম ডেন্টিস্টের কাছে, সেখান থেকে এসে আবার গেলাম ওষুধপত্র আনতে। মানে আজকে দিনটাই একদম পুরো ছোট, তার মধ্যে একজনও মেডরা নেই, সেগুলো কাজকর্ম সেগুলো করা, সেই আর মানে আর পেরে উঠছি না, একদম শরীরটা দিচ্ছে না। যাই হোক, সবটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর কাছের বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। আর আমাকে সাপোর্ট করো, তোমরা পাশে থেকো। তোমাদের নিয়েই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই, কারণ আমার এগিয়ে যাওয়াটা খুব দরকার, ভীষণই দরকার। আমার নিজের জন্য বলো, আমার মেয়ের জন্য বলো, খুব দরকার। তাই জন্য তোমরা প্লিজ প্লিজ আমাকে খুব সাপোর্ট করো। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।